আজকে শুরু করতেছি, তো দেরি হইলো। আজকে আপনাদের দেখাবো কিভাবে মাইস্কুয়েল মানে ডাটাবেসটা কি, তো মাইস্কুয়েলের ইন্টারফেসটা কেমন, মাইস্কুয়েলে কিভাবে মানে মাইস্কুয়েলে কিভাবে আমরা যাই এই জায়গায় ইউআরএল থেকে, এবং ওইখানে গিয়ে ম্যানুয়ালি কিভাবে একটা ডাটাবেস তৈরি করে, তারপরে কিভাবে টেবিল তৈরি করে, কিভাবে ফাইল ডাটা ইনসার্ট করে, সব ম্যানুয়ালি দেখাবো, পিএইচপি থেকে না। পিএইচপি কানেকশন দিয়ে কিভাবে করতে হয় ওইটা আগামীকাল দেখাবো। আজকে আপনাদের ম্যানুয়ালি মাইস্কুয়েল হ্যান্ডলিং দেখাবো। তো ফার্স্ট যেটা, যদি মাইস্কুয়েলে কাজ করতে চান সেই ক্ষেত্রে দেখেন, এতদিন আমরা কি করছিলাম, শুধু অ্যাপাচি কানেক্ট করছিলাম জেন থেকে। তো আমরা যদি মাইস্কুয়েলের সুবিধা নিতে যাই, কোনো ডাটা ইনসার্ট করতে চাই, মানে ডাটাবেসে স্টোর করতে চাই, আবার ডাটাবেস থেকে পিএইচপি কোডে এনে ওইখান থেকে এটা আমাদের এই ব্রাউজারে দেখাইতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে এই মাইস্কুয়েলও কানেক্ট করতে হবে। তো পিএইচপি মাইস্কুয়েল দুইটাই কানেক্ট করা লাগবে। তো এই দেখেন আমাদের এই যে মাইস্কুয়েল কানেক্ট হবে 3306 পোর্টে। তো এটা যখন কানেক্ট হয়ে যাবে তখন আমরা যাব ব্রাউজারে গিয়ে কি লিখবো, লোকাল হোস্ট, তারপরে একটা স্ল্যাশ দিব, এরপরে পিএইচপি মাই অ্যাডমিন, এই কথাটা লিখতে হবে। লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে এন্টার দিলাম। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের এসকিউএল ডাটাবেস মাইস্কুয়েল, এটা হচ্ছে ডাটাবেসের ইন্টারফেস। দেখেন এখানে ঢুকলে আপনাকে আপনার কোন সার্ভার থেকে আপনি লগ ইন দিয়েছেন সেটাও দেখাবে, যেমন এই যে পিএইচপি 7.4 আমার, তারপরে ডাটাবেস ক্লায়েন্ট ভার্সন এটা কি, এই যে মাইস্কুয়েল, এই যে পিএইচপি এক্সটেনশন মাইস্কুয়েল আই, পিএইচপি ভার্সন, তারপরে আমরা কোথা থেকে ঢুকছি, ইউজার, মানে আমি কি ইউজার হিসেবে ঢুকছি। আমরা যখন লোকাল হোস্ট থেকে পিএইচপি মাই অ্যাডমিনে প্রবেশ করি তখন আমাদের ইউজার নেম থাকে রুট, এবং আমরা লোকাল হোস্ট থেকে ঢুকছি এই জন্য আমার লোকাল হোস্ট দেখাইতেছে, আর কোনো পাসওয়ার্ড থাকে না। আর এই পাসওয়ার্ড সেট করা হ্যাং এইগুলো আমাদের এই লোকাল হোস্টে শিখেও লাভ নাই, এটা একটু ঝামেলার কাজ। এটা লোকাল হোস্ট থেকে কাজ করলে পাসওয়ার্ড লাগে না, আর আপনারা সবসময় যে কোনো প্রজেক্ট আমরা করব সেটা কিন্তু লোকাল হোস্ট থেকেই করব। তো লোকাল হোস্ট থেকে যখন আমরা ফাইল হোস্টিংয়ে নিব, তো হোস্টিংয়ে গেলে তখন আপনাকে ফাইল আপলোড করার পরে ফাইল কানেক্টের সময় এমনিতেই পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে, আর লোকাল হোস্টিং থেকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন, এটা কোনো ঝামেলার কাজ না। কিন্তু এই লোকাল হোস্টে পাসওয়ার্ড সেট করা এটা একটা ঝামেলা, এবং আপনার কাজে হইতেছে যে ব্যাকআপ করতে, আপনি প্রতিদিন দেখা যায় যে কোনো সময় কাজে বসতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে বারবার এরকম পাসওয়ার্ড দিয়ে দিয়ে লগ ইন করতে হবে। আর আপনার পিসিতে তো আর কেউ হাত দিতেছে না, তো সেই ক্ষেত্রে পাসওয়ার্ডের এত ঝামেলার দরকার নেই। আর লোকাল হোস্টে মূলত কেউ পাসওয়ার্ড দিয়ে কাজ করেও না, কারণ যে ডেভেলপার তাদের পিসি নিজস্ব পিসি থাকে। তো যখনই আমরা এই লোকাল হোস্টে কাজ করব বা পিসি থেকে কাজ করব, তো আমাদের ডিফল্ট ইউজার নেম কি থাকবে, রুট, আর এই লোকাল হোস্ট থাকবে আমাদের হোস্টিং সার্ভার। তো এই যে এইখান থেকে আমরা ডাটাবেস ক্রিয়েট করব, তারপরে এই যে স্কুয়েল, এখানে গিয়ে মাইস্কুয়েলের আলাদা কোড আছে, যারা এরকম ক্লিক ক্লিক করে যেমন ডাটাবেস, এই আমরা নিউ থেকে ক্লিক করে একটা ডাটাবেস তৈরি করতে পারি। আবার এই এসকিউএল এর ভিতরে ডাটাবেস ক্রিয়েটের কোড লিখলেও ডাটাবেস ক্রিয়েট করতে পারি। তো আমরা এসকিউএল এ যাব না, যেহেতু আমাদের এসকিউএল করে করার এত দরকার নাই, কারণ আপনাদের এই শর্ট কোর্সে এসকিউএল দিয়ে এসকিউএল এর কোড শেখানো পসিবল না। ওর কোড এত আহামরি কোনো কোড না, কোড
অল্প কিছু কোড, কিন্তু তারপরও এরপরে যে এক্সপোর্ট ইম্পোর্ট এইগুলো হচ্ছে ডাটাবেস তৈরি করার পর যদি কোনো ডাটাবেস আমরা এক্সপোর্ট করতে চাই, বাইরে কোনো ডাটাবেস আছে সেটা মানে এখান থেকে বানানো ডাটাবেস যদি আমি এক্সপোর্ট করতে চাই মানে ডাউনলোড করতে চাই, সেভ করে রাখতে চাই, সেই ক্ষেত্রে এক্সপোর্ট। তারপর আমরা অন্য কোনো ডাটাবেস অন্য কোনো পিসিতে করছিলাম বা আগে করছিলাম সেটা আমার ব্যাকআপে আছে, সেই ব্যাকআপ থেকে ডাটাবেস আবার কানেকশন দিতে চাইছি, সেই ক্ষেত্রে এই ইম্পোর্ট দিয়ে ডাটাবেস ইম্পোর্ট করব। তো যাই হোক, তাহলে আমরা ফার্স্ট একটা ডাটাবেস তৈরি করি। যেমন এই নিউ, এই যে ডাটাবেস নেম কি দিবেন, যা খুশি তাই দিতে পারেন, এটা আপনাদের কাজ বা প্রজেক্ট তার উপরে। আমি স্টুডেন্ট নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, আর কিছুর দরকার নাই স্টুডেন্ট। আর সবসময় খেয়াল রাখবেন এই জায়গায় UTF-8 আছে কিনা। তো এই জায়গায় আমার UTF-8 এটা ডিফল্ট ভাবেই থাকে, যদি কোনো সময় না থাকে সেই ক্ষেত্রে এখান থেকে এরকম সিলেক্ট করে দেবেন। এখানে কিন্তু অনেক আছে, তো এই জায়গাটা মনে রাখবেন UTF-8 MB4 জেনারেল CI, এটা কোন সিরিয়ালে আছে UTF-8 MB4, এই যে এই সিরিয়ালে আছে, এই যে জেনারেল CI UTF-8 MB4, এটা এমনিতেই থাকে। তো আমি এখন এই যে ক্রিয়েট দিয়ে দিলাম, এই দেখেন আমার এই যে স্টুডেন্ট নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। তো এখন আমি স্টুডেন্ট ডাটাবেসে ক্লিক করলাম, দেখেন এই জায়গায় কি বলতেছে, নো টেবিলস ফাউন্ড ইন ডাটাবেস, এখানে তো কোনো নতুন টেবিল নাই। তো আমরা যখনই কোনো ডাটাবেস নিয়ে কাজ করব, MySQL সকল ডাটা স্টোর করে এক একটা টেবিলে। তো আমি একটা ডাটাবেসের অনেক টেবিল হইতে পারে, এটা প্রজেক্টের উপরে নির্ভর করে। যেমন ছোট্ট একটা যদি প্রজেক্ট করি, একেবারে ছোট, সেখানেও মিনিমাম 3 থেকে 4টা টেবিল প্রয়োজন হয়ে যায়। তো বড় একটা প্রজেক্ট করতে গেলে তখন দেখা যায় তার প্রজেক্টের সুবিধা অনুযায়ী অনেকগুলো টেবিল হয়, 20টা 25টা 30টা, সেই সব টেবিলে অনেক ডাটা থাকে। আর ওই সব ডাটা থেকেই আমরা আমাদের ওয়েবসাইট কি করে মানে ডাইনামিক্যালি কাজ করে, যখন দরকার ডাটা সাপ্লাই দেয়, যখন দরকার ডাটা রিড করে আনে, যখন দরকার ডাটা স্টোর করে। তো এখন আমরা কি করব, একটা টেবিল তৈরি করব, যেমন স্টুডেন্ট, যখন ক্রিয়েট টেবিল মানে কোনো টেবিল থাকে না তখন এই যে দেখেন সামনেই থাকে। তো এই জায়গায় আপনি একটা নর্মাল টেবিল দিয়ে দেন, স্টুডেন্ট নামে ডাটাবেস রাখলাম। তো এই জায়গায় কি করব, ইনফো নামে একটা টেবিল তৈরি করলাম, যে স্টুডেন্ট ইনফো, এই যে নাম দিলাম ইনফো, এবং এই জায়গায় কলাম দিলাম কয়টা, এখানে কলাম ডিফল্ট ভাবে 4টা আছে। তো আমাদের এত কিছু দরকার আছে, নাম অ্যাড্রেস আর কি ফোন নাম্বার, 3টা হইলেই তো হয়। তো আমি 3টা নিই, এটা তো জাস্ট দেখার জন্য যে কিভাবে। এখন দেখেন এই জায়গায় একটা ব্যাপার আছে, 3টা টেবিল নিলাম, এই 3টা টেবিলের ফরম্যাটিং এর একটা ব্যাপার আছে। যেমন আমার টার্গেট আমি 3টা টেবিল নিব, তো সেই ক্ষেত্রে আমি কি কি নিব এটা তো আমি জানি, যেমন নাম নিব, আমি অ্যাড্রেস নিব, আর হচ্ছে ফোন নাম্বার নিব। তো সেই ক্ষেত্রে নাম নাম লিখতে আমার কি ইউজ হবে, স্ট্রিং নাকি নাম্বার নাকি অন্য কিছু। তো নাম লিখতে তো আমাদের ম্যাক্সিমামই সব অ্যালফাবেটিক্যালি ওয়ার্ড বসবে, তো সেই ক্ষেত্রে সেটা কি আমাদের স্ট্রিং। তো স্ট্রিং যদি হয়, এখন দেখেন এই জায়গায় কিছু ব্যাপার আছে, যেমন ইন্টেজার, INT মানে ইন্টেজার, এই যে বারকার,
বার্কার মানে এখানে ক্যারেক্টার, আমি এবিসিডি এইগুলা লিখবো। তো এই বার্কার যদি দেই এটা আমি কতগুলা লিখতে পারবো দেখেন। বার্কারের উপরে যদি ক্লিক করি, ক্লিক করা লাগে না, জাস্ট কার্সরটা রাখলেই দেখা যায় যে এই ভেরিয়েবল লেন্থ 0 to মানে 65,535 string. The effective maximum length is subject to the maximum row size. মানে আপনি বার্কার যদি দেন তাহলে 0 থেকে 65,000 ক্যারেক্টার এই জায়গায় লিখতে পারবেন। তারপর আছে টেক্সট। টেক্সটে গেলেও কি দেখেন, টেক্সট এই জায়গায় মানে অনেক বড়, এখানে বুঝাইছে দেখেন ওই যে 2 তারপরে পাওয়ার 16 ক্যারেক্টার 2 by 3 অনেক কিছু লেখা আছে। কিন্তু টেক্সট দিয়ে শর্টকাটে যেটা আপনারা মনে রাখবেন, টেক্সট দিয়ে আপনার আনলিমিটেড ওয়ার্ড টাইপের, মানে আনলিমিটেড ওয়ার্ড টাইপের তো আর কেউ ডাটাবেজেই করে না, কিন্তু আপনার অনেক লেখা এইরকম টাইপের যদি কোনো ডাটা আপনি স্টোর করতে চান সেই ক্ষেত্রে টেক্সট দিবেন। তারপর ডেট দিয়ে তো বোঝাই যায় যে জায়গায় ডেট স্টোর করবেন, ডেটের ফরম্যাটে। তো আমরা যদি কোনো ক্ষেত্রে আমাদের ডাটাবেজে এরকম ডেট স্টোর করতে চাই সেই ক্ষেত্রে আমাদের ডাটাবেজের এই টাইপটা দিয়ে দিব ডেট, মানে আমাদের টেবিলের কলামের টাইপ দিয়ে দিব ডেট। এরপরে নিউমেরিকের ভিতরে বিভিন্ন আছে, যেমন টাইনি ইন্টিজার। এই জায়গায় দেখেন রাইট ইন্টিজার সাইন মোর রেঞ্জিং ইজ 128 to 127, মানে এই জায়গায় ছোট ইন্টিজার যে 1 ওয়ার্ড 2 ওয়ার্ড ওই রকম টাইপের এইগুলা করতেই আমরা এই টাইনি ইন্টিজার দেই। বা আমাদের লিমিটেড কোনো ওয়ার্ড আছে, এই যে আনসাইড রেস্ট 0 to 255, মানে ছোটোখাটো রেঞ্জের সংখ্যা যদি আমরা এই জায়গায় ইউজ করতে চাই যে আমাদের সংখ্যা 1 থেকে 10-এর ভিতরেই থাকবে, এর বেশি ইউজ হবে না, ওই রকম টাইপের টেবিল যদি দরকার হয় সেই ক্ষেত্রে আমরা টাইনি ইন্টিজার ইউজ করব। তারপরে স্মল ইন্টিজার এই জায়গায় আছে, মিডিয়াম ইন্টিজার, বিগ ইন্টিজার, ডেসিমেল, এরপরে ফ্লোট। তো ডেসিমেল ফ্লোট এইগুলা আমরা ডাটাবেজে ঝামেলা করি না, এইগুলো আমরা করি কি পিএইচপিতে, তো আমরা দেখছি ডেসিমেল এই সেই আবিজাবি। তো আমাদের যদি কোনো ডাটা এরকম থাকে ডেসিমেলে থাকে, তো আমরা যদি চাই যে আমাদের ডাটাটা ডেসিমেল না, আমরা ডাইরেক্ট ফ্লোর করে তারপরে পাঠাবো, মানে থাকবে না কোনো, আমাদের মেইন ডাটাটা থাকবে ডেসিমেলে, কিন্তু ডাটাবেজে স্টোর হবে সংখ্যায় উইদাউট ডেসিমেল, মানে দশমিক থাকবে না। সেইগুলো আমরা প্রসেস পিএইচপি থেকেই করে নিয়ে আসবো, পিএইচপি থেকেই করে তারপরে ডাটাবেজে ইনসার্ট করব। তো এই জায়গাতে আমরা এইসব ঝামেলা রাখবো না ডাটাবেজের ভিতরে। তো ডাটাবেজে মূলত সবসময় সবচেয়ে বেশি কি ইউজ হয়, এই আইএনটি, বার্কার, টেক্সট, ডেট, টাইনি ইন্টিজার মাঝে মাঝে হয়, তারপরে আপনার এই ডাবল হয়, তারপরে বুলিয়ান দরকার হয় না, টাইম স্ট্যাম্প হয়, মানে এই ডেট টাইম যেটা ডেট এবং টাইম দুইটা একসাথে। তারপরে এই উপরের গুলোই আবার এই জায়গায় দেখাইতেছে যে কার স্ট্রিং এর কি আছে, যেমন কার, বার্কার, কার হয় না বার্কার হয়, টেক্সট হয়, বাইনারি এগুলো হয় না। এই জায়গায় অনেক ধরনের আছে, এই চারটা সবচেয়ে বেশি হয়, এই জন্য দেখেন এই চারটা উপরেই আছে, কোনো এরকম ছাড়া, হেডিং ছাড়া, যে নিউমেরিক, ডেট এন্ড টাইম। তো আমরা যেমন নেমের জন্য কি দিব, বার্কার, তারপরে আমরা কি দিব, নেমটা লিখে দিই, আমাদের কলামের নেম বার্কার দিলাম। দেখেন এই জায়গায় কিন্তু আরো কিছু ব্যাপার আছে। আমরা একটা কাজ করি, আমরা কলাম আর একটা বাড়ায় নিলাম 4টা। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমটা দিব আইডি, আইডি দিয়ে আইডিটা আমরা ইন্টিজার দিলাম, তারপরে দিলাম নেমকে কি দিব, বার্কার
এরপরে আমরা যেটা চাইতেছি যে অ্যাড্রেস দিব, অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেসেও তো আমার এবিসিডি লিখতে হবে, তো সেই ক্ষেত্রে ওইটাও দিলাম বার্কার। এরপর আমরা কি দিতে চাইতেছি, মোবাইল নাম্বার, তো এই যে মোবাইল নাম্বারের নাম দিলাম এবং সেটা ইন্টিজারই থাক, কারণ এখানে তোমার সংখ্যাই বুঝবে, মোবাইল নাম্বারে তো আর আমরা এবিসিডি বসাবো না। তো এই গেল আমার কলামের নেম সিলেকশন। এখন দেখেন আমি যেটা করব, এখানে আইডি দিলাম কেন, প্রত্যেকটা টেবিলেরই আপনি আইডি দিবেন, এটা নিয়ম মাইস্কিউলে কাজ করার, কারণ আমরা আইডির উপর বেস করে অনেক কোয়েরি লিখি, অনেক কিছু লিখি। আর এই মাইস্কিউএল পিএইচপিতে কাজ করতে গেলে কিছু কোয়েরি আছে যেগুলো ইউজ হয়, তো এগুলো কোড কোড হিসেবেই ধরতে পারেন, কিন্তু লেখা কোডের মতো না, লেখা নর্মাল ইংলিশ লেখা, যে সিলেক্ট অল ফ্রম এই টেবিল, ফ্রম এই ডাটাবেস, এরকম টাইপের। আপনারা মাইক্রোসফট অ্যাক্সেস যদি করে থাকেন তো সেই ক্ষেত্রে বুঝবেন এইখানে মাইক্রোসফট অ্যাক্সেসের অল্প অল্প কিছু কাজ আসে। তো দেখেন এই যে আইডিতে আমরা একটা কাজ করব, প্রত্যেকটা টেবিলে আপনার এই আইডি দিবেন এবং ম্যাক্সিমাম টেবিলেই আইডি, এই যে এআই, এআই মানে কি দেখেন, অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট মানে তো আমরা জানি যে আমার একটা ডাটা পাইছে, ও এখন 1, তো নেক্সট ডাটাটাতে গেলেই ও অটো ইনক্রিমেন্ট হবে, 1 থেকে 2 হয়ে যাবে, ওই ব্যাপারটা আমরা অন করে দিলাম, কারণ আমরা বারবার তো আর 1 2 3 4 এগুলা লিখবো না, আমাদের ডাটার সিরিয়ালগুলো ও এই অটো ইনক্রিমেন্টের মাধ্যমে একটার পর একটা করতে থাকবে। তো এই তো মোটামুটি নেম অ্যাড্রেস লেন্থ ভ্যালু, এখানে লেন্থ ভ্যালু এইগুলো সেট করে দেওয়া যায়, আপনি যদি চান যে আপনার ক্যারেক্টার 100-র বেশি যাবে না, 200-র বেশি যাবে না, সেই ক্ষেত্রে এই জায়গায় সেট করে লিমিট দিয়ে দিতে পারেন, তো আমরা লিমিট দিব না। তো এখানে একটা জিনিস আছে, যেমন ডেটের কাজগুলো যখন করি অনেক সময় আমরা চাই যে এই জায়গায় আমরা চাইলে আমি আমার এই ডাটাটা কখন স্টোর হইতেছে সেটার প্রত্যেকটার আমি টাইম রেকর্ড করে রাখতে পারি। সেটা কিভাবে, আমি আর একটা ঘর নিতাম, সেই ঘর নিয়ে এখানে আমি ডেট নামে একটা ঘর দিতাম এবং ওই ডেটটা আমি বারকারে রাখতাম বা ওই ডেট ফরম্যাটে রাখতাম, রেখে এই ডিফল্টে গিয়ে কারেন্ট টাইম স্ট্যাম্প দিতাম। কারেন্ট টাইম স্ট্যাম্প মানে হচ্ছে আপনি যখনই নতুন কোনো ডাটা এই জায়গায় স্টোর করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে ওই ডাটাটা যখন স্টোর হবে তখন এই টাইম বা ইন্টারন্যাশনাল টাইম যে কোনো একটা টাইমও ক্যাচ করে, সেটা কারেন্ট টাইম স্ট্যাম্প, মানে যখনই স্টোর হবে তখন কয়টা বাজে সেই টাইমটাও অটোমেটিক নিয়ে নেয়, অটোমেটিক নিয়ে স্টোর করে দেয়। তো আমাদের যেহেতু এই জায়গায় টাইমের কোনো কাজ নাই, তো এটা আমরা বাদ দিই। আবার একটা জিনিস আছে নাও, যদি আমি কোনো নাল রাখতে চাই, যে আমাদের টেবিল আছে 5টা 6টা, তো একটা আমি ডাটা যখন ইনসার্ট হবে বা ফর্ম থেকে কোনো ডাটা আমার এই টেবিলে আসতেছে, তখন এই 6টারই ডাটা যে লাগবে এমন কোনো কথা নাই। যেমন আমার নেম দরকার, মোবাইল দরকার, অ্যাড্রেসটা না হইলেও চলবে, ওই রকম ক্ষেত্রে আমি নাল দিয়ে রাখতে পারি। যদি কেউ অ্যাড্রেস নাও দেয়, না দিয়েও সাবমিট করে দেয়, তো সেই ক্ষেত্রে সমস্যা নাই, আমার এই টেবিলে ডাটা আসবে। কিন্তু আমি যদি ওই স্ট্রিক্টলি ই করে দেই, তখন হচ্ছে দেখা যাবে আমার এই যে 4টা ফিল্ড আছে, 4টা ফিল্ডেরই ডাটা আসতে হবে, না হলে ডাটা ঢুকবে না, ইরর মারবে পেজে। তারপরে এই অ্যাট্রিবিউট কি, ওই ওই জায়গায় যেটা নাল করে দিয়ে আসছি, ওই নাল যদি আমরা ওই জায়গায় না করি, এই জায়গায় সিলেক্ট করে দিলেও ওই নালের কাজ হয়। তারপরে এখানে প্রাইমারি, এটার একটা ব্যাপার আছে যে প্রাইমারি সেকেন্ডারি ইউনিক ইন্ডেক্স ফুল টেক্সট, এটা এখন বোঝা যাবে না, এটা পরে আমরা প্রাইমারিটা বুঝাবো যে আমরা কেন প্রাইমারি করি। নর্মালি আমাদের ওই যে আইডিটা সবসময় যেটা আমরা অটো ইনক্রিমেন্ট করি, অটো ইনক্রিমেন্ট করলে ওইটা অটোমেটিক প্রাইমারি হয়ে যায়। তো প্রাইমারির সাথে অন্য টেবিলের একটা লিঙ্কিং থাকে, ওই লিঙ্কিংটা পরে ওইটাকে রিলেশন বলে।
যে প্রাইমারি কোনটা সেকেন্ডারি কোনটা তার ইউনিক দিয়ে বোঝাই যায়। ইউনিক এই জায়গায় যে ডাটাটা আসবে সেটা অবশ্যই ইউনিক হতে হবে। আপনি সাপোজ যে কোনো একটা নামে এখানে একটা ডাটা দিলেন, পরের বার যদি সেম নামে এই ডাটাটা এই জায়গায় দেন তখন এরর দিবে, যদি আমার এই ইন্ডেক্স ইউনিক করে রাখি, কারণ ও বলবে যে এই সেম নামে এখানে ডাটা আছে, তো এই সেম নামে ঢুকবে না। তো এই ইউনিকের আমার ব্যাপারগুলো আমরা ইউজ করতে পারি যখন আমরা ওই যে রেজিস্ট্রেশন করাই যে কোনো ওয়েবসাইট, যেমন জিমেইল, ফেসবুক, এইগুলোতে দেখবেন যে ইউজার নেম সেম থাকলে আপনি কিন্তু অন্য ইউজার নেমে মানে কি বলে ইউজার ক্রিয়েট করতে পারেন না। যে সেম নামে একটা ইউজার নেম ক্রিয়েট হয়ে গেছে, আপনি যখন আবার ওই সেম নামে করতে যান তখন কি বলে যে এটা অলরেডি আছে। তো এই অলরেডি আছে এই কথাটা ও কেমনে বুঝে? ও তো কম্পিউটার তো বুঝার কথা না। ও তখন ওই ডাটাবেজে যায়, ডাটাবেজে গিয়ে চেক করে দেখে যে এই টাইপের ডাটা আছে, সেম ডাটা, তখনই ও বলে যে না এটা দিতে পারবো না, ইউনিক দাও, চেঞ্জ করো। এই লাস্টের এই যেগুলো আছে এইগুলোর কোনো কাজ নাই, এইগুলোতে কোনোই নাই। কমেন্টস, এটা তো বোঝাই যায় কমেন্টস। আপনি যদি কোনো টেবিল এটার জন্য কিছু একটা নিজে বোঝার জন্য লিখে রাখতে চান সেক্ষেত্রে এটা লিখে রাখতে পারেন, এটাই, এর কোনো আর অন্য কোনো ব্যবহার নাই। এটার কাজই হচ্ছে নিজে বোঝার জন্য, যে যখন বড় প্রজেক্ট করে তখন অনেক টেবিল থাকে, তো কোন টেবিলটা যে কিসের জন্য দিছিলাম হয়তো নাও মনে থাকতে পারে, যে এই টেবিলটা আমি কিসের জন্য দিছি বা এই রোটা আমি কি কাজের জন্য দিছি, সেই ক্ষেত্রে এটা এই কমেন্টস লিখে রাখলে সুবিধা হয়। অ্যাট্রিবিউট এটা যে বাইনারি আনসাইন্ড এইগুলো আমাদের হাতার দরকার নাই, এইগুলো ছাড়াই কি হয় কাজ করা হয়, এইগুলো দেওয়ার দরকার হয় না। যে কোলেশন এইগুলো দেওয়ার দরকার হয় না, এইগুলো দিলে ঝামেলা হয়ে যায়। এটা আমাদের ওয়েবের জন্য না, এই মাইএসকিউএল ডাটাবেস দিয়ে তো শুধু ওয়েব করে না, আর অন্যান্য কিছু করে, তো ওই সব ক্ষেত্রে তাদের যদি লাগে তারা করে নেয়। তো এইগুলো আমাদের ওয়েবের ক্ষেত্রে কোলেশন অ্যাট্রিবিউট এইগুলো দরকার হয় না। এই ডিফল্টের ভিতরে আমরা এইটার দুইটার কাজ করি মাঝে মাঝে। কারেন্ট টাইম স্ট্যাম্প তো প্রায় সময়ই হয়, এটার ব্যবহার আছে। লেন্থ ভ্যালুরও ব্যবহার আছে, এটা তো বললামই। যদি আপনি ইন্টিজারের জায়গায় আমি 10 ডিজিট সেট করে দিই তো 10 ডিজিটই আসবে। ওয়ার্কার যদি বলে দেই এই জায়গায় 100 টেক্সটের 100 ক্যারেক্টারের বেশি লিখতে পারবে না, তো 100 ক্যারেক্টারের বেশি এই জায়গায় স্টোর হবে না। তো এই ছিল, আমরা আমাদের ডাটা সেট করলাম। চারটা টেবিল, এই টেবিল তো একটা, চারটা কি নিলাম, কলাম নিলাম, আইডি, নেম, অ্যাড্রেস, মোবাইল। তো আমরা এখন এটা কি করব, সেট করব। তো সেট কোথায়, এই যে দেখেন একটু নিচে আসলেই সেট। সব কিছু কিন্তু ক্লিক দিয়েই করতেছি, এইগুলো কিন্তু সব কোডেও করা যায়। তো কোড শিখাইতেছি না, কোড এখন দরকার নাই, ডাটাবেজে এত কোড লেখাও লাগে না। আর নতুন অবস্থায় প্লিজ ইন্টার এ ভ্যালিড লেন্থ লিখতে হবে। ওয়ার্কার নাম তো 200 দিলাম, অ্যাড্রেস 300 দিলাম, মোবাইল 11 ডিজিট। দেখি আইডিতে না দিলেও চলে কিনা। হ্যাঁ, আইডিতে দেওয়ার দরকার নাই, কারণ আমি আইডিতে কি করছি, আইডিও নিয়ে নিছে অটোমেটিক, একটা ইন্টিজার দিছে ওইটা থেকে নিয়ে নিছে, কারণ অটো ইনক্রিমেন্ট দেওয়া থাকলে দেওয়ার দরকার হয় না। এই দেখেন আমার চারটা কলাম তৈরি হয়ে গেছে। তো এখন যদি চান আপনি এই চারটা কলামে ডাটা ইনসার্ট করবেন, তো ইনসার্ট করতে গেলে কি করবেন, এই যে দেখেন এই জায়গায় ইনসার্ট নামে একটা অপশন আছে। এই যে ইনসার্ট, আপনার এই যে আইডি, নেম, অ্যাড্রেস, মোবাইল, এটার জন্য এই জায়গায় ইনসার্ট করার ঘর দিছে। তো আইডিতে কিছু দেওয়ার দরকার নাই, কারণ আইডি আমরা অটো ইনক্রিমেন্ট দিছি। ওর মতো 1 2 3 4 ও ডাটা পাইলেই ওর মতো জেনারেট করে নিবে। তো আমরা দিব কি নেম, তো আমরা নাম দেই মিস্টার এ, অ্যাড্রেস
দেন দামি টেক্সট কিছু দিলাম। এরপরে মোবাইল নাম্বার 11 ডিজিট, এই আমরা একটা ডাটা দিলাম। তো আমরা চাইতেছি একটা না দিয়ে একসাথে 2-3টা দিই। enter a value less than or equal to 3, 6, 9, 10। একটু ঝামেলা করছিল, ওই জায়গায় 10টা নিতেছে, ওই জায়গায় বাড়ায় দিতে হবে একটু। সমস্যা নাই, এই জায়গায় ডাটাবেজে আপনার এত বড় রেস্ট্রিকশনের দরকার নাই। এই জায়গায় আমরা রেস্ট্রিকশন যা দিব পিএইচপি থেকে দিব, ওই যে ফর্ম ভ্যালিডেশনের সময় ওই জায়গায় সেট করে দিব আমাদের যে ফর্ম থেকে 10টা বা 11টা তো লাগেই আমাদের মোবাইল নাম্বার, যে 11 ডিজিটের বেশি ডাটাবেজে যাইতে পারবে না। আমরা ভ্যালিডেশনে করছিলাম না জাভাস্ক্রিপ্টে, তো এই ডাটাবেজে আমরা রেস্ট্রিকশনের এইগুলা দিতে যাব না। এই জায়গায় দরকার হয় একটু বাড়াই দিব, যেমন 11 দিচ্ছি, এই জায়গায় 10 ডিজিট নিতেছে, তো আমরা এই জায়গায় দরকার হয় 12, 13 বা 15 দিয়ে রাখবো, তাতে সমস্যা নাই। কারণ আমাদের তো আসবে ডাটা পিএইচপি থেকে, তো পিএইচপি তে আমরা যত পারি ভ্যালিডেশন দিয়ে দিব। মিস্টার এ, এই জায়গায় আমি নামে দিই এবার মিস্টার পি, টাকাগুলো কপি করে দিয়ে দিই অ্যাড্রেসে, সেম ফোন নাম্বারটাই আবার দিই, কারণ আমি তো আর ইউনিক দিই নাই, সমস্যা নেই, আটকাবে না। তো আপাতত দুইটাই থাক, যদি আরো চান এই যে ইনসার্শন, এই জায়গায় আমি চাইলে এই যে 3 দিলাম, এখন আরো একটা ঘর আসছে, যখন আরেকটা বানিয়ে দিই। তো আমি এই যে 3টা ডাটা দিলাম, এগুলো কিন্তু আমাদের ডাটা ইনসার্ট হচ্ছে, তো এই 3টা আমি এখন যে কোনো একটা গোতে দিলেই হবে। গোতে ক্লিক করলাম, যে দেখেন 3 রোস ইনসার্টেড রো আইডি 3, এই যে দেখেন আমরা যে ইনসার্টটা ম্যানুয়ালি করলাম, এই ম্যানুয়াল ইনসার্টের কোড কিন্তু এই যে এটা এখানে দেখা দিতেছে এখন কোডটা অটোমেটিক, যে ইনসার্ট ইনটু ইনফো কি আমার টেবিলের নাম, যে আমি ইনফো টেবিলের ভিতরে ইনসার্ট করতেছি কি কি আইডি, নেম, অ্যাড্রেস, মোবাইল, আমি আমার 4টা কলামের নাম লিখলাম। তারপরে ভ্যালু হিসেবে কি দিছি, আইডি নাল, আইডিতে তো কিছু আমি লিখি নাই সেই জন্য নাম। তারপরে এই যে মিস্টার এ, এটা ডাটা দিছি কোথায়, নেইমের জন্য। অ্যাড্রেসের জন্য কি দিছি, এই দামি টেক্সট। তারপরে মোবাইলের জন্য কি দিছি, এই মোবাইল নাম্বার। এটা হচ্ছে একটা, এই দেখেন এই যে ভ্যালুস, এই একটা ডাটার পরে আবার কমা দিয়ে সেকেন্ড ডাটা, সেকেন্ড রোতে ওই সেম ভাবে ডাটা যা দিছি সেটা দেখাই দিচ্ছে, তারপরে কমা, তারপরে এটা আমার থার্ড রোর জন্য যে ডাটা দিছি সেটা। তো কোডটা কেমন সেটাও কিন্তু দেখতে পারলেন, যে এসকিউএল এর কোডগুলো কেমন। এসকিউএল এর কোড ওইরকম আমাদের ডাইরেক্ট কোড লেখা লাগে না, কিন্তু এই যে এরকমই মানে কোয়েরি লেখা লাগে, এটাকে কোড বলে না, ডাটাবেজের যে কোডের প্যাটার্ন সেটাকে আমরা কোয়েরি বলি। এই যে দেখছেন, এই যে আমাদের দেখাইতেছে যে রান এসকিউএল কোয়েরিজ অন টেবিল স্টুডেন্ট ইনফো, এই যে সাদা, এটা হচ্ছে আমাদের কোয়েরি। তো এরকম ওই ডাটাবেস যে আমরা ক্রিয়েট করলাম সেটাও আমরা ওই ক্লিক না করেও, কোয়েরি আছে ডাটাবেস ক্রিয়েট করার, সেই কোয়েরি দিলেই ডাটাবেস ক্রিয়েট হয়ে যায়, টেবিল ক্রিয়েট হয়ে যায়, ডাটা এরকম ইনসার্ট করা যায়। এই কোয়েরি লিখেই ডাটা মানে কি বলে ডিলিট করা যায়, এই কোয়েরি লিখেই ডাটা আপডেট করা যায়, মানে সব কাজ কোয়েরি লিখে করা যায়। যেহেতু আমরা বিগিনার, তো সেই ক্ষেত্রে আমাদের কোয়েরি এখন শেখার দরকার নাই, কোয়েরি আস্তে আস্তে আপনারা এরকম
দেখে দেখে শিখে নেবেন। কোয়েরি ফুল কোয়েরি দিয়ে কাজ করে তারা অনেক অ্যাডভান্স লেভেলের ডেভেলপার, তাদের এক্সপিরিয়েন্সও অনেক। আপনিও যদি এই ফিল্ডে লাগিয়ে থাকেন তখন আস্তে 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 আপনিও কোয়েরি লেখা শিখে যাবেন। তো ফার্স্ট অবস্থায় যেহেতু আমরা বিগিনার, আমাদের ওই কোয়েরি লিখতে লেখা শিখতে গিয়ে এখন মাথা নষ্ট করে লাভ নাই। নর্মালি আমরা ক্লিক করে আমাদের কাজগুলো যেহেতু করা যাইতেছে, তো আমরা শর্টকাটে ওইটাই দেখি। তো এই যে আমাদের ডাটাটা যে ইনসার্ট হয়েছে সেটা আমরা এখন কোথায় গেলে দেখতে পারবো? ব্রাউজারে। আর হ্যাঁ, ইনসার্ট ইনপুট একটু মেসেজ এখানে দিয়ে দিবেন, আমি এটা একটু করতে পারি না, এখানে শুধু পেস্ট করতাম তাহলে। আচ্ছা দাঁড়ান। এটার স্কিউএলটা কি এই জায়গায় পাওয়া যাবে? আর না হলে নতুন আরেকটা ক্রিয়েট করে ওইটার যে ইনসার্ট ইনপুট আসবে ওইটা দিই। হ্যাঁ, আচ্ছা, একটা দিলেই হয়েছে এখানে। এই যে দিলাম। এটার পরে যদি আপনি একসাথে আরো 4-5টা ডাটা অ্যাড করতে যান, জাস্ট লাস্টে সেমিকোলন না দিয়ে ওখানে কমা দিয়ে, ব্র্যাকেটের পরে কমা দিয়ে তারপরে আবার এরকম এই যে না মিস্টার এরকম নতুন ডাটা দিতে থাকবেন। যখন আপনার ডাটা দেওয়া শেষ হবে তখন লাস্টে এই সেমিকোলন দিয়ে ই করে দিবেন, শেষ করে দিবেন। কপি কি হইতেছে? হইছে। কোথায় দিব? মেসেজে? হ্যাঁ, এখানে দেন। দিয়ে দিচ্ছি, দেখেন। পাইছি স্যার। ওকে, এই যে দেখেন এখন এই যে আমাদের কোনো ডাটা কিন্তু ছিল না, ফাঁকা ছিল। এখন আমি এই যে ব্রাউজে যখন ক্লিক করলাম তখন আমাদের এই যে ডাটা দেখাইতেছে। আমরা কয়টা ডাটা ইনসার্ট করছি? 4টা। এই যে 1 2 3 4 এটা কিন্তু আমি নিজে থেকে দেই নাই, কিন্তু আমরা কি করছি, একটা টিক চিহ্ন দিয়ে দিছিলাম অটো ইনক্রিমেন্ট। তো সেই জন্য 1 2 3 4 এরকম এখন নতুন ডাটা ইনসার্ট হইলেই ও এই 4-এর পরে 5, 5-এর পরে 6 নতুন ডাটা পাইলেই একটার পর একটা এরকম বাড়তে থাকবে। এরপরে হচ্ছে আমি যা যা ডাটা দিছি, যেমন এই যে মিস্টার এ বি সি ডি এইগুলো ডাটা দিছিলাম, অ্যাড্রেসে কিছু ডাটা দিছিলাম, এরপরে এই যে মোবাইল নাম্বার দিছিলাম। তো এইভাবে আমরা ডাটা ইনসার্ট করব। তো ইনসার্টের ডাটা তো করলাম, এখন আপনি চাইতেছেন যে আপনার মোবাইল নাম্বারটা একটু চেঞ্জ করবেন, সেটা কিভাবে করবেন? এই যে দেখেন আমি চাইতেছি যে আমার 1 নাম্বারের এই ডাটা চেঞ্জ করব। তখন দেখেন এই যে এডিট আছে, কপি আছে, ডিলিট আছে। আমরা এডিটে যাব। এডিটে গেলে এই যে আমাদের 1 নাম্বারের এডিট, কারণ আমি 1 নাম্বারটা সিলেক্ট করে দিছি, টিক চিহ্ন দিছি। তো আমি মনে করেন এই জায়গায় 2টা 1 দিলাম, এডিট করলাম। আর বাকি যা আছে তাই থাকবে, ওখানে আমি কোনো চেঞ্জ করব না। দিয়ে গো দিলাম। এই যে দেখেন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এইটার দেখেন এই যে এইটারও কিন্তু একটা এসকিউএল কোড আছে, চাইলে এটাও নিতে পারেন। এই যে আপডেট ইনফো সেট মোবাইল, মানে আপডেট ইনফো কি আমার টেবিলের নাম, সেট আপডেটের কোড লিখতে গেলে সেট এটা থাকবে, এগুলা বিল্ট ইন। তো মোবাইল, মোবাইল কি আমি চাইতেছি আমার মোবাইল কলামের ভিতরে ডাটা আপডেট করব। তো ওই জায়গায় আমি যেইটা দিতে চাইতেছি ডাটা, সেই ডাটাটা পরে লিখলেই এই জায়গায় আপডেট হয়ে যাবে। এই যে দিলাম, তারপরে হোয়ার ইনফো ডট আইডি ইকুয়াল টু 1। ইনফো কি টেবিলের নাম, ডট আইডি, আইডি কি আমার এই ডাটাটা
কোন কলামে বা কোন রো এর উপরে ডাটাটা আপডেট হবে, তো সেটা আমি এই জায়গায় মেনশন করে দিলাম যে 1 নাম্বার যে আইডিটা আছে সেই আইডিতে গিয়ে আমার ডাটাটা আপডেট হবে। এটা হচ্ছে এই ইসের কোয়েরি কোড, যদি কারো লাগে এটা দেখতে পারেন, দিয়ে দিলাম মেসেজে। এরকম প্রতিটা ইনসার্টেরটা তো দেখলাম, আপডেটেরটা দেখলাম। এবার আমরা একটা ডাটা ডিলিট করি, যেমন আমরা চাইতেছি এই 4 নাম্বারটা ডিলিট করব। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে ডিলেটে দিলেই এটা ডিলিট হয়ে যাবে। আর ডিলিট হইলে এই ডিলেটেরও কিন্তু একটা ডিলেটের এটা দেখায় না এই জায়গায়, ফার্স্টে দেখাইছিল, ওই জায়গা থেকে কপি করা দরকার ছিল। যাই হোক, ডিলেটের কোয়েরি চাইলে এরকম যদি দরকার হয় তো ডিলেট কোয়েরি ইন মাইস্কুয়েল লিখলেই এসে পড়ে। দেখেন এই যে W3 স্কুলেই আছে। এই ডিলেট ফ্রম টেবিল নেম হোয়ার সাম কলাম সাম ভ্যালু, মানে প্র্যাকটিক্যাল দেখি। এই যে ডিলেট ফ্রম মাই গেস্ট হচ্ছে টেবিলের নাম, হোয়ার আইডি ইকুয়াল টু 3, মানে আমার ওই রোটা পুরা রোটা কাইটা দিবে। কোন রো? 3 নাম্বার রো। মানে এই কোডের মানে হচ্ছে এইটা। এই যে দেখেন এসকিউএল টু ডিলেটেড রেকর্ড, রেকর্ড মানে কি আপনারা সবসময় মনে রাখবেন, এই ইসে করার জন্য, কাজ করার জন্য এই রো যে আছে না, কলাম রো, রোকে এই জায়গায় রেকর্ড বলে। টেবিলের যে কোনো রোকে এখানে রেকর্ড হিসেবে বলা হয়। তো এটা হচ্ছে ডিলেটের কোয়েরি। এরকম কোয়েরি লিখলেই হয়, গুগলে লিখলেই আপনারা পেয়ে যাবেন, সব জায়গায় আছে। এই যে ডিলেট কোয়েরি টিউটোরিয়ালস পয়েন্টেও আছে, জাস্ট একটু গুগল করলেই সব পাওয়া যায়। দেখেন এখানেও পাবেন, এই যে ডিলেট ফ্রম টিউটোরিয়ালস টেবিল, মানে এটা টেবিলের নাম, হোয়ার টিউটোরিয়াল আইডি ইকুয়াল টু, আপনি যে আইডি মানে এই জায়গায় যেই কয় নাম্বারটা দিতে চান, যেমন আপনি 2 নাম্বারটা যদি চান তাহলে আইডি ইকুয়াল টু 2 দিয়ে দিবেন, 3 দিলে 3। আমি দেখেন ওই কোড দিয়ে এইবার একটা ডিলিট করি আমার, তাহলে এই কোডের ব্যাপারটাও বুঝতে পারবেন। যেমন আমি 3 নাম্বারটা ডিলিট করব, আর আমার এর নাম কি, ইনফো। তো আমি এসকিউএল এ যাব, এসকিউএল এ গিয়ে এটারে সরাই দিয়া আমি এই যে কোডটা লিখলাম কি, ডিলিট ফ্রম আমার টেবিলের নাম দিব। আমার টেবিলের নাম কি, ইনফো, হোয়ার টিউটোরিয়াল আইডি। এই যে একটা বেজাল, এটা তো আমার দেখতে হবে আমার কিসের নাম কি, শুধু আইডি। ওদেরটা ছিল টিউটোরিয়াল আইডি, কিন্তু আমাদেরটা কি, আইডি। আমার কলামের নাম কি, আইডি। তো আমার কলাম এই জায়গায় আইডি দিতে হবে, টিউটোরিয়াল হাত। এই যে আইডি ইকুয়াল টু, আমি কোনটা চাইতেছি, যেমন 3 নাম্বারটা চাইতেছি, আইডি ইকুয়াল টু 3। হ্যাঁ, এই 3 নাম্বারটা ডিলিট করে দেবো। তো 3 নাম্বারে কি ছিল আমার, মিস্টার সি। তো ডিলিট ফ্রম ইনফো হোয়ার আইডি ইকুয়াল টু 3 দিয়ে গো দিয়ে দিলাম, দেখেন কি হয়। আমাকে জিজ্ঞেস করতেছে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সিকিউট ডিলিট ফ্রম ইনফো। আমি হ্যাঁ, ওয়ান রো এফেক্টেড, এই যে সবুজ কালি, মানে একটা রো এর উপরে এই কোডটা এফেক্ট করছে, তার মানে আমার ডিলিট হয়েছে। তো আমরা ব্রাউজ করে দেখি আসলে ডিলিট হয়েছে কিনা। এই যে দেখেন ডিলিট হয়ে গেছে, 1 2 3 নাম্বার রোটা নাই। এখন দেখেন এই জায়গায় একটা ব্যাপার আছে, ওই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই। যেমন
ইনসার্ট, আমি নতুন আরেকটা ফাইল ইনসার্ট করি, শর্টকাটেই করতেছি এই জন্য কোডটা নিতেছি। ইনফোর ভিতরেই করব, যা আছে তাই করব। আমি মিস্টার সিটাই করি আবার, আর যা আছে তাই আছে থাক, গো দিয়ে দিলাম। এই আমার ডাটা হয়েছে, এই যে মিস্টার সি নামে একটা ডাটা হয়েছে। এখন দেখেন এই যে আইডি সিরিয়ালটা দেখেন, 1 2 পরে কি 5, আমরা মাঝখানে 3 আর 4 কি ডিলিট করছিলাম না। তো আমাদের ডাটাবেজে নরমালি কিন্তু এরকম সিরিয়াল, আইডির সিরিয়াল এটা কোনো ব্যাপার না। এটা যদি এরকম 19-20 হইতে থাকে হোক, তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি যদি নিজে থেকে মনে করেন যে না 1 2 আছে এরপরে 5 কেন আসবে, আমার 1 2 এর পরে 4 নাম্বার আইডিটাই মানে 3 নাম্বার আইডিটাই আসতে হবে, সেই ক্ষেত্রে আমি এটাকে আবার ডিলিট করি। এই ডিলিট করলাম। এখন 1 2 এর পরে যদি 3 চাই, সেই ক্ষেত্রে আমাকে যে মোড়ে যাবেন। আমার ডিসপ্লেটা একটু ছোট, সেই জন্য মোড় দেখাইতেছে, যাদের মনিটর বড় তাদের এই জায়গায় সিরিয়ালে থাকবে। তো মেইন কথা হচ্ছে অপারেশন ট্যাবে যাইতে হবে। অপারেশনে গেলাম, অপারেশনে গিয়ে এই যে দেখেন অটো ইনক্রিমেন্ট 6, তো আমার আছে কি 1 2, আমি চাইতেছি 3 থেকে নিব, সেই ক্ষেত্রে আমি এই জায়গায় 3 সিলেক্ট করে দিলাম, দিয়ে গো দেন। এই যে হয়ে গেল। এখন যদি আমি আমার ডাটাটা আবার এই জায়গায় স্কেল দিয়ে ইনসার্ট করি এবং যা আছে তাই থাক, না সি দিই, এই যা আছে তাই গো দিলাম, আমার ডাটা ইনসার্ট হইলো। এখন ব্রাউজে যাই, এই যে দেখেন এখন কিন্তু 1 2 3ই আসছে। আমি যদি ওইখানে 3 সেট করে না দিয়ে আসতাম, তাহলে ও ওই আমরা 4 5 পর্যন্ত কিন্তু ডাটা ইনসার্ট করছিলাম, ও ওইটাকে ক্যাশে ধরে রাখছে এবং ও বলতেছে যে পরেরটা 6 থেকে শুরু হবে। তো আমি বলছি যে না 6 থেকে হবে না, আমি 3 থেকেই চাই, তো ওই জায়গায় 3 দিয়ে আসছি। এখন যদি মরে যাই, এখন সিরিয়াল ঠিক থাকবে, পরেরটা বলবে 4। এই যে তো এই ছিল, এটা কিন্তু হচ্ছে মাইস্কিউএল এর ফুল বেসিক ব্যাপার, যে এডিট, ডিলেট, তারপর হচ্ছে কি আপডেট আর সিলেক্ট। এই সিলেক্টের কাজ তো এখান থেকে বোঝা যাবে না। সিলেক্টের কাজ ওই পিএইচপির কোড যখন করব, যে আমরা ডাটা পরে নিয়ে আসব, সেই ক্ষেত্রে আমাদের ওই সিলেক্টের ব্যাপারটা কাজ হবে। কিন্তু এইখানে আমি সিলেক্ট দিয়ে কিছুই আপনাদের বোঝাইতে পারবো না, সিলেক্টে তেমন কিছুই নাই ডাটাবেস থেকে বোঝানোর। সিলেক্টের কাজটা যখন পিএইচপি মাইস্কুয়েল এক করে আমরা কোনো কোড লিখবো, কোয়েরি লিখবো, যে আমি আমার ওয়েবসাইটের এই জায়গাটায় আমি কিছু ডাটা শো করতে চাইতেছি, সেটা কোথা থেকে আসবে, আমার ডাটাবেজের এই টেবিল থেকে আসবে, এই ডাটাটা আসবে। তখন আমি ওই সিলেক্ট করি, লিখবো যে সিলেক্ট ফ্রম এই টেবিল, ফ্রম ওই কলাম, ওই কলামের এত নাম্বার আইডি, বা এই কলামের যা ডাটা আছে সেইগুলো এই জায়গায় ফেচ করে নিয়ে আসবো। ওই রকম কোড লিখবো। ওই রকম কোড লিখলে, কোড তো নয়, যে এরকম কোয়েরি লিখবো, সিলেক্ট কোয়েরি, এই সিলেক্ট কোয়েরিতে তখন ওই ডাটাগুলো ফেচ করে আমার তখন ব্রাউজারে দেখাবে। তো সর্বপ্রথম আমরা কি করলাম, সে কোনো এই ডাটাবেজে কাজ করতে গেলে, ডাটাবেজ বা একটা ওয়েবসাইটের জন্য যখন কাজ শুরু করবেন, ডাইনামিক ওয়েবসাইট, তো সর্বপ্রথম আমাদের এরকম ডাটাবেজ নিয়ে চিন্তা করতে হবে, যে আমার এই ওয়েবসাইটটা কি কি মানে ডাটাবেজের নাম তো এটা যখন তখন দেওয়া যায়, যে কি টেবিল থাকবে, কয়টা টেবিল থাকবে, আমার টেবিল ওয়েবসাইটে কয়টা ফর্ম থাকবে, তো প্রত্যেকটা ফর্মের জন্যই তো আমার একটা টেবিল লাগবে। তো এই টেবিলে কোন কোন টেবিলের সাথে কার কার রিলেশন হবে, এই ব্যাপারগুলো চিন্তা করতে হয়। তো আনুমানিক একটা আইডিয়া রেখে, যে আমাদের 10 থেকে 12টা টেবিল হবে, তো ওই টেবিলগুলা আগেই বানায় নিতে হয়। মানে একটা ওয়েবসাইট বানানোর আগে তো প্ল্যান করতে হয়। তো ওই প্ল্যান পরিকল্পনা যখন করবেন, তখন তো আপনি জানবেনই যে আমার এই জায়গায় কি কি ফিল্ড হইতে পারে। তো এটা ওই খাতা কলম করে মানুষ স্ট্রাকচার তৈরি করে ডাটাবেসের। তো আপনি চিন্তা করে করে যে একটা ওয়েবসাইটে আমি এরকম করব, আমার একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে, সেই কন্ট্যাক্ট ফর্মে আমি কি কি রাখবো, কি কি ডাটা নিব,
যে আমি পাবলিকের নাম নিব, তার ইমেল অ্যাড্রেস নিব, যদি চাই তার বর্তমান অ্যাড্রেসও নিব, তারপর ও নিজের ডিসক্রিপশনে কিছু লিখবে সেটাও নিব, তারপরে তার ফোন নাম্বার নিব। এরকম যা যা ডাটা চান ওটা চিন্তা করে 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 টেবিলে ওই খাতা কলমে লিখে রাখবেন। তারপরে আপনার 5টা 7টা 8টা যে কয়টাই টেবিল দরকার হোক তার একটা স্ট্রাকচার তৈরি করে পরে আপনি এখানে বসে বসে একটা একটা করে টেবিল এরকম তৈরি করতে থাকবেন। টেবিল তৈরি যখন হয়ে যাবে তখন আপনি আপনার এই কোডিং শুরু করবেন, পিএইচপি কোডিং। তো পিএইচপি কোডিং শুরু করে তখন ফার্স্ট কাজ থাকবে এই ডাটাবেজের সাথে কানেকশন করানো। তারপরে কানেকশন করানোর পরে তো আপনি আপনার ডিজাইন করবেন। ডিজাইন শেষ হলে ডিজাইনের পরে শুরু করবেন আপনি ডাইনামিক। সেই ডাইনামিক হচ্ছে যেমন আপনার কন্ট্যাক্ট ফর্মের যে জায়গা, সেই কন্ট্যাক্ট ফর্মের ওই জায়গায় আপনি আপনার পিএইচপি কোড স্টার্ট করবেন। যখন যে জায়গায় যেভাবে লাগে ওখানে গিয়ে আপনি আপনার ইনসার্ট, আপডেট, ডিলেট যেসব কোয়েরি দরকার সেইগুলো লিখবেন ডাটাবেজের জন্য। নর্মাল ফাংশনালিটির কাজ থাকলে সেইগুলো করবেন, ভ্যালিডেশনের কাজ থাকলে সেইগুলো করবেন। মানে এটা হচ্ছে একটা ওয়েবসাইট পিএইচপি দিয়ে করা, মানে কি বলে গাইডলাইন বা রোড ম্যাপ সেটাই বলেন, যে কিভাবে একটা ওয়েবসাইটের কাজ শুরু হয়। তো মুখে মুখে বললাম, তারপরে আমি ছোটখাটো একটা কাজ, ছোটখাটো দেখি একটা ওয়ান পেজের প্রজেক্ট আমি কাল তো আপনাদেরকে ডাটাবেস থেকে কিভাবে মানে কানেকশন করায় কিভাবে একটা ছোটখাটো ফর্ম থেকে ডাটা ইনসার্ট, আপডেট, ডিলিট হয়, সিলেক্ট হয়, ওইসব কোয়েরি দেখাবো। এগুলো আজকে দেখাবো না, আজকে জাস্ট ডাটাবেস সম্পর্কে বেসিক আলোচনাটা করা হইলো। হয়তো পরশু বা তারপরের দিন, মানে আর 3-4টা ক্লাস করাবো পিএইচপি নিয়ে। এর ভিতরেই যে কোনো একদিন আপনাদের একটা প্রজেক্টের মানে ওয়ান পেজ একটা প্রজেক্ট করাবো, কারণ বেশি পেজ করানোর সময় পাওয়া যাবে না, কারণ আপনাদেরকে ওয়ার্ডপ্রেস একটু সময় বেশি দিব, কারণ আপনাদেরকে মার্কেটে আমি ওয়ার্ডপ্রেসে আনতে চাইতেছি। কারণ পিএইচপি দিয়ে এত তাড়াতাড়ি অল্প একটু শিখে মার্কেটে এসে টিকতে পারবেন না। তো পিএইচপিতে আমি আপনাদেরকে প্রায় 10-12 দিন সময়, পিএইচপি তো না ওয়ার্ডপ্রেসে 10টা-12টা ক্লাস লাগাবো। এতে যে কটা প্রজেক্ট করা যায় ডাইরেক্ট প্রজেক্টই করাবো ওয়ার্ডপ্রেসে। ওইগুলো দেখা সব করতে পারবেন, ওই অত কঠিন কাজ না, ওয়ার্ডপ্রেস অনেক ইজি কাজ। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে কি এরকম কোডিং করতে হবে? না ওয়ার্ডপ্রেসে কোডিং করতে হবে না, কিন্তু ওয়ার্ডপ্রেসের যাওয়ার আগে আপনাদেরকে এতগুলা কোডিং কি জন্য দেখাইলাম, কারণ হয়তো সবাই মার্কেটে থাকবেন না, হয়তো সবাই কাজ করবেন না, যদি একজনও করেন সেই একজনের সুবিধা হবে। কারণ এই সিস্টেমেই কাজ আগায় যে আগে কোডিং জানতে হয়, কারণ ওয়ার্ডপ্রেসটা পিএইচপি দিয়ে বানানো। সে ওয়ার্ডপ্রেস কাজ করতে করতে তার যদি মনে হয় যে আমার ওয়ার্ডপ্রেসে আরো ডেভেলপ করতে হবে নিজেকে, তখন যদি সে কোনো জায়গায় ওয়ার্ডপ্রেসের কাজও শিখতে যায়, সেই ক্ষেত্রে ফার্স্টেই বলবে যে আপনি পিএইচপি জানেন কিনা। কারণ এখন তো একেবারে রেডিমেড বানানো ফ্রেমওয়ার্ক দিয়ে আপনারা কাজ করবেন, কিন্তু ওয়ার্ডপ্রেসের অ্যাডভান্স লেভেল হইতেছে এই ওয়ার্ডপ্রেসের যে রেডিমেড ফ্রেমওয়ার্ক বা এই যে থিম, এই থিমগুলোও কিন্তু কোনো না কোনো ডেভেলপার বানাইছে। সেটাও কারা, কোন ডেভেলপার? সেই ডেভেলপার হচ্ছে পিএইচপি যারা জানে সেই ডেভেলপার। যারা পিএইচপি জানে তারাই ওয়ার্ডপ্রেসের থিম বানাইতে পারে, তারাই ওয়ার্ডপ্রেসের প্লাগইন বানাইতে পারে। অন্য কেউ পারবে না, যারা ওই সি শার্প বা অন্য ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে তারা ওয়ার্ডপ্রেসের থিম বানাইতে পারবে না। তো যারা ওয়ার্ডপ্রেস নিয়ে নর্মালি কাজ করে, যে বানানো থিমের উপরে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, মানে ওয়ার্ডপ্রেস ডিজাইন, একটা ওয়েবসাইট ডিজাইন, যে একটা থিম দিয়ে একটা ডিজাইন কিভাবে করে সেটাই হচ্ছে কাস্টমাইজেশন। কিন্তু এটার আপডেট লেভেল হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। সে যখন এই 1 বছর 2 বছর 3 বছর শুধু ডিজাইনেই কাজ করবে, তখন আর তার ভালো লাগবে না যে আমি তাহলে নিজেরে কিভাবে ইমপ্রুভ করব। তখন সে এই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে চলে যাবে। তখন সে নিজেই একটা থিম বানানোর চেষ্টা করবে, তখন সে নিজেই ওই কি বলে প্লাগইন ডেভেলপমেন্ট করবে, তখন তার এই পিএইচপি লাগবে। তো তাকে সেই অনুযায়ী এই কোর্সের সিস্টেম অনুযায়ী আমি এই জন্য আগে পিএইচপি পর্যন্ত আপনাদের কোডিং এর ধারণা দিলাম, তারপরেই ওয়ার্ডপ্রেসে আসছে। আমি চাইলে তো এই ওয়ার্ডপ্রেস আপনাদের ফার্স্টেই দেখা দিতে পারতাম, আপনারা ফার্স্টেই ওয়েবসাইট বানাইতে পারতেন।
কিন্তু আমি রাখি নাই, কারণ এইখানে যদি আমি এটা প্রথম দিকে রাখতাম স্টুডেন্ট অনেক থাকতো, তো দরকার নাই। কারণ সিস্টেমেই শিখতে হবে, তাদেরকে ওই দেখাইলাম, তারা ওই 1 মাস 2 মাস 3 মাস 6 মাস, তারপরে দেখবেন মার্কেট থেকে হারায় যাবে। আর যে কয়জনই আপনারা এই পর্যন্ত কষ্ট করে টিকা আছেন, তারা শেষ পর্যন্ত থাকলে কিছু ভালো কিছু নিয়েই বেরোবে। কিন্তু যারা যাওয়ার তারা চলে গেছে, তাদের ওই জায়গায় শেষ, তারা আর এই লাইনে ফিরে আসতেই পারবে না। যে কোনো একটা নতুন কিছু শিখতে গেলে প্রথম দিকের টাইমটাই একটু কঠিন যায়, পরে আস্তে আস্তে ইজি হয়। এই কঠিন টাইমে যারা টিকা না থাকতে পারে তাদের দ্বারা হয় না। তো আপনারা এরকম নিজেরা এরকম ডাটাবেজ 1টা 2টা 3টা 4টা অনেকগুলা বানান, তারপরে যদি মনে করেন বেশি বানায় ফেলাইছেন, তো এই ডাটাবেজ এখন ডিলিট করতে চাইতেছেন, দেখেন ডাটাবেজ ডিলিট করে কেমনে সেটা আমি দেখাই। ডাটাবেজ ডিলিটটা আবার একটু কোয়েরি লিখে করতে হয়, এটা ডাইরেক্ট পাওয়া যায় না। যেমন ড্রপ ডাটাবেজ এরকম একটা কোড আছে, এই কোডটা আমি আপনাদের দিয়ে দিতেছি। ডাটাবেজ ডিলিটের এটা আপনারা রাইখা দেন, না এরকম গুগল করলে তো পাবেনই। ড্রপ ডাটাবেজ নেম, এটা দিয়ে তো বুঝতেছেন ডাটাবেজ নেম মানে আপনার নিজস্ব যে ডাটাবেজের নেমটা সেইটা দিবেন। আমি একটা দেখাও দিই, যেমন স্টুডেন্ট নামে যেটা করলাম এটা থাক, আমি নতুন আর একটা ডাটাবেজ বানাই, টেস্ট নামে বানাই, না টেস্ট নামে আছে, দেওয়া যাবে না। টেস্টিং দিলাম, ক্রিয়েট করলাম, এই যে দেখেন টেস্টিং নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। আমি এই ডাটাবেসটা এখন ডিলিট করতে চাইতেছি। এসকিউএল এ গেলাম, এখানে গিয়ে আমি আমার ওই কোডটা পেস্ট করলাম, এরপরে এই যা আছে সেম বানানটা এই জায়গায় লিখবেন, বানান যাতে ভুল না হয়, তাহলে ও খুঁজেও পাবে না, ডিলিটও করবে না। টেস্টিং টেস্টিং ঠিক আছে, এখন আমি গো দিলাম, এই যে দেখেন আমার ডাটাবেসটা কিন্তু ডিলিট হয়ে গেল। তো এই ডাটাবেস আপনারা এই ক্রিয়েটে করে, মানে ডাটাবেসটা কিন্তু নতুন ডাটাবেস এরকম এই কোড দিয়েও নতুন ডাটাবেস তৈরি করা যায়। সব কিছু গুগলে আছে, এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নাই, শুধু কাজ কেমনে করে সেটা জানলেই হয়। সব কিছু একটু গুগল করলেই পাওয়া যায়, কারণ এত হাজার হাজার লক্ষ লক্ষ কোড, এইগুলা একজন মানুষের পক্ষে ফুল মুখস্থ রাখা সম্ভব না। এই যে ক্রিয়েট ডাটাবেসের নাম দিলেই, আপনি যেই নামে ডাটাবেসটা ক্রিয়েট করতে চান দিলেই ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। আপনি টেবিল ক্রিয়েট করতে চাইতেছেন, দেখেন সেটাও আমি আনি, যে ক্রিয়েট ডাটাবেস টেবিল ইন মাইস্কুয়েল, এই যে টেবিলের জন্য গেলাম, এখানেও দেখেন এই যে ফুল একটা টেবিলের কোড দিয়ে দিছে, যে আমি যেই টেবিলটা তৈরি করতে চাইতেছি ক্রিয়েট টেবিল, এখানে টেবিলের নাম, তারপরে আমি চাই মানে এইগুলো ফিল্ড, এই যে কমা 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 কমা, এগুলো হচ্ছে আমার এক একটা ফিল্ড মানে কলাম, যেটাই বলেন, মানে এই মাইস্কুয়েল এর ভাষায় কলামকে বলে ফিল্ড আর রোকে বলে রেকর্ড। তো এই যে আমি প্রথম যে কলামটা নিলাম সেটা কি আইডি তো কি চাইতেছি, যে ইন্টিজার 6, মানে এখানে 6টা ডিজিট পর্যন্ত আমি সংখ্যা রাখতে পারবো। তারপরে আনসাইন্ড, এটা আনসাইন্ড দিয়ে দিলেন, অটো ইনক্রিমেন্ট দিছি, মানে ওই যে আমার 1 2 3 4 এটা হবে। তারপরে এটা আইডিটা প্রাইমারি কি হিসাবে থাকবে, যেগুলো আমরা টেবিল ক্রিয়েটের সময় যে বিভিন্ন অপশন দেখছি সেই অপশনগুলো এখন কোডের আকারে লিখতেছি। তারপরে আমি পরের যেটা কলামটা সেটা কি চাইতেছি, ফার্স্ট নেম নামে, ওইটা কি দিলাম বারকার 30, মানে এই যে আমরা টাইপ দেখছিলাম বারকার সেই টাইপ, এবং এখানে 30 দিছি, মানে 30টা ক্যারেক্টারের বেশি কেউ লিখতে পারবে না প্রথম মানে ফার্স্ট নেম ফিল্ডে। এবং নট নাল দিছি, মানে নট নাল মানে কি, যে আমার এই ফার্স্ট নেম দিতেই হবে, কেউ যদি ফার্স্ট নেমের ফিল্ড খালি থাকে সেই ক্ষেত্রে ডাটা ইনসার্ট হবে না। এরপরে লাস্ট নেম সেম, ইমেইল সেম, ইমেইলে হচ্ছে আমি
কি দিলাম ডাটা টাইপ বার্কার এবং 50টা ক্যারেক্টার, যে 50 ক্যারেক্টারের বেশি কেউ দিতে পারবে না, এর ভিতরেই ইমেল থাকতে হবে। এরপর এই যে দেখেন ডেট, দেখছেন আমি বলছিলাম যে ডেটের কাজ করতে গেলে এই যে টাইম স্ট্যাম্প নেয়, তারপরে ডিফল্ট, এটা ডিফল্ট নিচে সমস্যা নাই। এই যে কারেন্ট টাইম স্ট্যাম্প, এই কারেন্ট টাইম স্ট্যাম্প কেন নিচে, যখনই আমার এই কোন একটা ডাটা এই টেবিলে ইনসার্ট হবে তখন ওই ডাটাটা যেই টাইমে ইনসার্ট হয়েছে সেই টাইমটা ক্যাচ করে ডাটাবেজে ইনসার্ট করে দিবে। তখন আপনার যদি কখনো মনে হয় যে আমি এই ডাটাটা মানে এই ইউজারটা কোন দিন রেজিস্ট্রেশন করছে, সেই ডেট যদি আপনার দরকার হয় আপনি চাইলেই ডাটাবেস থেকে ওই ডাটাটা উদ্ধার করতে পারবেন। অন আপডেট কারেন্ট টাইম স্ট্যাম্প, এইগুলো আরও অনেক দিছে, এত কিছু দরকার হয় না, এই কারেন্ট টাইম স্ট্যাম্প পর্যন্ত দিলে আমাদের ডাটা নেওয়া যায়। তো এইগুলো আপনারা ট্রাই করে দেখেন। আমি চাইলে এই যে যেমন এটা ক্রিয়েট টেবিল, তো আমি যে একটা চাইলে বানায় দেখাইতেও পারি। তো এই টেবিলে দেখাবো না, ও এটা না, একটা ডাটাবেস তৈরি করবো, টেস্টিং আমি করতেছি। তারপরে স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল তৈরি করলাম। আগে আমরা কোডটা দেখি, এখানে কয়টা, 1 2 3 4 5টা, টেবিলে 5টা কলাম দিলাম। দেওয়ার পরে এবার এসকিউএলে যাই, এসকিউএলে গিয়ে আমি এই কোডটা যদি দিই, দেখি আমার ডাটা ইনসার্ট হয় কিনা। ক্রিয়েট টেবিল, দাঁড়ান আমি আগে টেস্টিং ডাটাবেস সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে এসকিউএলে গেলাম, এরপরে আমি আমার কোড দিলাম, এরপর আমি টেবিলের নাম ওই মাই গেস্ট আছে, মাই গেস্টেই থাক, যেই নাম দিবেন সেই নামই হবে, সমস্যা নাই। তারপরে 1 2 3 4 5, 5টা আছে, ঠিক আছে, গো দিলাম, যা আছে তাই চাইতেছি আমি, চাইতেছি এই যে মাইস্কুয়েল রিটার্ন এন্ড এমটি রেজাল্ট, আমার কিন্তু টেবিল একটা তৈরি হয়ে গেছে। এই যে দেখেন মাই গেস্ট নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে, আমি এটা এখন ক্লিক করি, এই যে আমার টেবিল কি কি, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং রেজিস্ট্রেশন ডেট। স্ট্রাকচারে যদি যাই আমি কিন্তু দেখতে পারবো যা যা দিয়েছিলাম, এই যে ইন্টিজার 6, বার্কার ছিল 30, এটাও 30, ইমেইল একটা বার্কার ছিল 50, রেজিস্ট্রেশন ডেট এই যে টাইম স্ট্যাম্প, এখানে ডিফল্টে কি দিয়েছিলাম কারেন্ট টাইম স্ট্যাম্প, ওরা এক্সট্রাতে কি দিয়েছে অন আপডেট কারেন্ট টাইম স্ট্যাম্প। সবকিছু আমি কোডের মাধ্যমে করলাম, যে জিনিসগুলো আমি আপনাদের ফার্স্টে দেখাইলাম ম্যানুয়ালি, সেই জিনিসটা এখন কোডের মাধ্যমে করলাম। এই কোড আপনাদের মুখস্থ রাখার কোনো দরকার নেই, এরকম কোড রেডিমেড পাওয়া যায়, যা সার্চ করে আনতে হবে। আনার পরে আপনি আপনার টেবিলের নাম, মানে যেই যেই জিনিসগুলো চেঞ্জ করা দরকার, টেবিলের নাম চেঞ্জ করলেন, আপনি ফিল্ডের নামগুলো চেঞ্জ করে দিলেন। এরপরে চাইলে আপনার এখানে আরো বেশি দরকার ক্যারেক্টার, সেইগুলো চেঞ্জ করে দিলেন। বার্কারের জায়গায় যদি আপনার টেক্সট দরকার হয় টেক্সট লিখে দিলেন, জাস্ট তখন মডিফাই করবেন, আপনার ফুল কোড মুখস্থ রাখার দরকার নেই, আপনি রেডিমেড পাবেন, সেইগুলোকে আপনি নিজের মতো মডিফাই করে নেবেন। তো এই তো আমি মোটামুটি তো আপনাদের বেসিক যেটা থাকে মাইস্কুয়েলের সবই দেখানো হইলো, কোড দিয়েও দেখানো হইলো এবং নর্মাল ক্লিক করেও দেখানো হইলো। তো আজকে আর নতুন কিছু দেখাবো না পিএইচপি নিয়ে, এটা আগামীকালকেই দেখাবো। পিএইচপির সাথে মাইস্কুয়েল কিভাবে কোড দিয়ে কানেক্ট করে। পিএইচপি কিন্তু আমাদের এই মাইস্কুয়েল এখন কিন্তু ডাটাবেজ একটা ক্রিয়েট করছে, সব ডাটা ডাটাবেজেই আছে, কিন্তু এটা কিন্তু আমাদের ওয়েবসাইট পর্যন্ত যাইতেছে না। ওয়েবসাইট পর্যন্ত কখন যাবে, যখন আমরা আমাদের পিএইচপির ভিতরে এই মাইস্কুয়েলকে কানেক্ট করব। তো এই কানেকশনের জন্য আলাদা কোড লেখার প্যাটার্ন আছে, তো কিভাবে কি করতে হয় সেইগুলো আগামীকাল দেখাবো, যে একটা পিএইচপি থেকে কিভাবে মাইস্কুয়েল কানেক্ট করে এবং
তখন এই টেবিল, এই যে ডাটা, আমি ওই পিএইচপি থেকেই ডাটা ইনসার্ট করব, আমি মাইস্কেল আসবই না। আমি পিএইচপি থেকেই ফর্ম দিব বা একেবারে ওয়েবসাইট মানে ব্রাউজারে মনে করেন ছোটোখাটো একটা ফর্ম বানাবো বা যে কোনো অন্য কোনো ডিজাইন করব, করে ওইখান থেকেই ডাটাটা আমি মাইস্কেলে পাঠাবো। ডাটা আমি এই জায়গায় দিব, ওয়েবসাইটে দিব, ওইখান থেকে আমার ডাটা দেখবেন ডাটাবেজে স্টোর হইতেছে। এইখান থেকেই আবার ডাটা আমি ডিলিট করব। এইগুলো দেখাবো আস্তে আস্তে। আগামীকালকে পিএইচপি কিভাবে মাইস্কেলের সাথে কাজ করে ওইটাই দেখাবো।